টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, মেহেদী মিরাজ আছেন থাকবেন সেখানে। এর আগে কখনোই আমাদেরকে এই ব্যাপারটা আমরা জানতামও না, আমাদেরকে জানানো হয়নি। ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বিপুল সংখ্যক দর্শক আমাদের অন্তপ্রাণ তারা ক্রিকেটের জন্য, তারা অনেকেই সাংঘাতিকভাবে হতাশ হয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের হুঁশ ফিরেছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপের জন্য বিজয় মিরাজ সহ 100 ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে টি-20 বিশ্বকাপে যুক্ত করেছে এবং সেই সাথে অতি শীঘ্রই লিটন কুমার দাসকে মূল একাদশ থেকে বাদ দিয়ে বিজয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন এবং সেই সাথে শেষ পর্যন্ত সঠিক পথে আসতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, যেখানে বাংলাদেশের দর্শকদের এমন ইচ্ছাই ছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তার সেই সকল কথাগুলো পরিপূর্ণ জেনে নেই, শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কবে পরিপূর্ণ একাদশে জায়গা হতে যাচ্ছে তাদের। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো কথাগুলো শুনে নিই। আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট, এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। কিছুটা এগিয়েই আছে তাসকিন, অনেকগুলা শটে এগ্রেশন ছিল যেগুলো ঠিক ওই মুহূর্তের জন্য দরকার ছিল না। যে যখন আমাদের হাতে বোলার ছিল আইপিএল খেলা মুস্তাফিজ এবং থেকে ফেরত আসা এবং শরীফুলের মতো বোলার, তো চাপে আমরা ছিলাম। আমি বলবো চাপে যে ছিলাম না, বিকজ ব্যাটিংয়ের চাপে প্রথম ম্যাচে ফেল করেছে ব্যাটসম্যানরা। আমি বলবো যে তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ছাড়া প্রথম ম্যাচে রান করতে পারেনি, সেই কারণে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল, কোনো সন্দেহই নেই। ভিন্ন জায়গায় ভিন্ন পরিবেশে যাওয়ার পরে দুদিন টর্নেডোর কারণে প্র্যাকটিসও করতে পারেনি এবং এখান থেকে কিছু ব্যাটসম্যান আউট অফ ফর্ম ছিল। চাপ একটা, আমি মনে করি চাপ একটা ক্রিয়েট হয়, যে কোনো খেলোয়াড়ের জন্যই চাপ ক্রিয়েট হয়। তবে সেকেন্ড ম্যাচটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেই ম্যাচটাতেও কিছুটা প্যানিক সিচুয়েশন, অথবা যেটা আমি বলবো যে পরিস্থিতির আলোকে যে ব্যাট করা, সেই পরিস্থিতির আলোকে আমরা ব্যাটিংটা না করার কারণেই আমরা যে কোনো এক প্রান্তে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারেনি, তাহলেই কিন্তু আমরা খুব অনায়াসেই এই জয়টা করায়ত্ত করতে পারতাম। এটা মানে আমরা যেহেতু প্রায় 150-র কাছাকাছি টি-20 ম্যাচ খেলে ফেলেছি, আই বিলিভ ইজ মোর দ্যান দ্যাট। তো সেই আলোকে আমি বলবো যে আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় ছিল, আমরা বড় রানের পিছিয়ে তারা না করে অ্যাকর্ডিং টু দ্য কল অফ দ্য আওয়ার যদি আমরা ব্যাটিং করতাম, তাহলে এই ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম। বাট এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার ব্যর্থতাটা। প্র্যাকটিসটা তো আমরা করতে পারিনি, যেটা শিডিউল ছিল সেটা আপনি জানেন যে ওখানে একটা টর্নেডো হয়েছিল, টর্নেডোর কারণে মাঠ প্রস্তুত ছিল না। সেই কারণেই আসলে যে কয়টা দিন হাতের সময় ছিল আমার প্র্যাকটিসের জন্য ম্যাচের আগে, সেই জায়গায় তাদের প্র্যাকটিসের কিছুটা ঘাটতি হয়েছে, এর বেশি কিছু না। কারণ যে উইকেটে আমরা খেলছি এটা দুই দলের জন্যই সমান, কাজেই সেখানে মানিয়ে নেওয়ার ব্যাপারটা হচ্ছে মুখ্য জিনিস। কারণ লেভেল প্লেইং ইজ সেম ফর বোথ দ্য টিম। যদিও পিচটা মন্তর, এটা আমরা সবাই দেখছি, বাট ওই উইকেটে তো দুই দলই ব্যাটিং করছে, বোলিং করছে। আমার মনে হয় আমার শুরুতে আমি বলেছি যে কালকে কোচ, ক্যাপ্টেন এবং আমরা 3 নির্বাচক এই বিষয়টা নিয়ে, যেহেতু আমাদের ভাবার একটু সময় ছিল, আমরা ভেবেই কিন্তু আমরা এই টিমটার প্রতি বহাল রেখেছি। এই টিমের 15 জনের এবং 2 জন স্ট্যান্ড বাই। দেখেন, অ্যাটাকিং ইন্টেন্ট আপনি তখনই শো করতে পারেন যখন আপনি শিওর থাকবেন অ্যাবাউট ইউর টাইমিং, পেস অফ দ্য উইকেট। তো এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে উইকেটটা মন্তর উইকেটে আসলে অতিরিক্ত এগ্রেসিভ ক্রিকেট খেলা যায় না, যেটা আমরা হয়তো আইপিএলে যে ক্রিকেটটা দেখছি, সেখানেও কিন্তু আমরা 140 রান ম্যাচে কিন্তু একই ইন্টেন্টে সবাই খেলে না। তখন উইকেটটাকে অ্যাসিস্ট করে আপনাকে রিভাইজ করে টার্গেটটা ঠিক করতে হয়। সেই জায়গাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, যে উইকেটের যা ডিমান্ড করে সেই অনুযায়ী ব্যাট করা। যে উইকেটে আপনার ইন্টেন্ট শো করার সুযোগ থাকে, সেই উইকেটে ডেফিনেটলি ইন্টেন্ট শো করতে হবে এবং অপরচুনিটি আসলে আমি বলবো যে পাওয়ার প্লের যে সুবিধাটা আছে সেটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করা। আর কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে লেন্থের একটা ইস্যু আছে। আমরা যে ম্যাচে এটা হেরেছি, আপনি দেখবেন যে লেন্থে মুস্তাফিজ বল করেছে, খুব ইজি ছিল ওইটাকে অন দ্য রাইস 6 রান খেলা আর কি। তো সেই জায়গাতে আমরা আমার মনে হয় কিছু গ্রস মিস্টেক করেছি। আমি জানি না, আমরা অবহিতই ছিলাম না। ইউজুয়ালি
আমাদেরকে অবহিত করা হয়, কিংবা কেউ যদি আনএভেল থাকে তাহলে সে তার তরফ থেকে তো আগের থেকে জানাবে যে আমি এই সময়টা পরিবারকে সময় দিতে চাই। ইতিপূর্বে বহু দেশে এবং আমাদের দেশেও এটা ঘটেছে। তো এটা যেহেতু সে হয়তো যায়নি, গেলে হয়তো বা সে তার ন্যাশনাল ডিউটি হয়তো পালন করতো আমার বিশ্বাস। যেহেতু এটা একটা সেকেন্ডারি প্রোগ্রাম, সে কারণে আমার ধারণা যে তিনি এটার জন্য আবেদন করেছেন। না, আমি তো বললাম যে এটা তো দুই দলের জন্যই সমান। তো কাজেই যদি ফার্স্ট উইকেট হতো তাহলে দুই দলের জন্যই রানের চাকা আরও বেশি সচল হতো। তো মন্তর উইকেট হলে রানের টার্গেটটা কম হবে এবং সেই অনুযায়ী নিজেদেরকে ব্যাট করতে হবে। এখন মন্তর উইকেটে যদি কেউ অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চায়, অ্যাগ্রেশন বেশি দেখাতে চায়, আপনার যদি শটের দিকে দেখেন, আমরা স্পেশালি সেকেন্ড ম্যাচে যে আউট হয়েছি দেখবেন অনেকগুলো শটেই অ্যাগ্রেশন ছিল, যেগুলো ঠিক ওই মুহূর্তের জন্য দরকার ছিল না। তো আমার মনে হয় যে সেই জায়গায় অতি দ্রুত আমাদের খেলোয়াড়দেরকে সেই যা উপলব্ধি করতে হবে, টিম ম্যানেজমেন্টকে সেদিকে একটু নজরে আনতে হবে যে যে সময় যে কাজটা করা উচিত ছিল সেই কাজটার বিপরীতে ঠিক রিভার্স একটা কাজ আমরা করে ফেলেছি। এবং কোনো একজন দায়িত্ব নিয়ে একটা এন্ড থাকলে কিন্তু দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়তো না। দুই এন্ড থেকে আমাদের উইকেট পড়ার কারণে কিন্তু দেখা গেছে যে 3 বল হাতে থাকতেই হয়তো আমরা হেরে গেলাম আর কি খেলাটা। আপনি যদি আমাদের উইকেট কম যেত, 3টা উইকেটও যদি কম যেত, আপনার হাতে 3টা বল আরও বাড়তি থাকতো। তো এনিওয়ে, সেটা হতাশার কথা নয়, আমি বললাম। হ্যাঁ, আমি তো মনের ডাক্তার না, আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না। তবে মেন্টালি ডিপ্রেস থাকে মানুষ, যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে, এটা আমি বলতে পারি। আর যে জিনিসটা আপনি বললেন যে দুটো ম্যাচ দুটো কারণে আমরা হেরেছি, প্রথমটা আমি মনে করি যে ব্যাটাররা ভালো ব্যাটিং না করলেও সামগ্রিকভাবে বা যে টোটালটা তারা পুট আপ করেছিল এবং বোলিংয়ের ডিপার্টমেন্ট একটা জায়গায় ইউএসএ টিমকে যেখানে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমাদের মতো দলের সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি, যেখানে আমাদের লাস্ট 4 ওভারে 3টা ওভার বল করবে মুস্তাফিজ এবং শরীফুল, আমি যেটা বললাম। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। আর একইভাবে আপনি যেটা বললেন, ইয়েস, সেকেন্ড ম্যাচে আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদের যা অ্যাবিলিটি আছে সেই জায়গায় তারা সঠিকভাবে নিজেদের মেরে ধরতে পারে নাই। খেলার যেটা আমি আপনাকে আবারও বলছি যে কল অফ দ্য আওয়ার যেটা থাকে, আমার চাহিদা যদি এখন 4 ছক্কার থাকে তাহলে আমাকে সেদিকে ধাবিত হতে হবে। আমার চাহিদা যদি থাকে যে আমি সিঙ্গেলসের উপরে খেলবো, 2 ওভারে 1টা কিংবা 2টা বাউন্ডারি হলেই আমি আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো, সেই সময় সেই স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত ছিল। আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা হয়তো ভুল করে ফেলেছি সেই জায়গাটাতে। মূল আসরে তাহলে কি অপেক্ষা করতে হবে? মূল আসরে ডেফিনেটলি আমরা একটা সময় পাবো, এর মধ্যে আরেকটা প্রিপারেশন ম্যাচ আমরা খেলবো এবং প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা দল, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ আশা রাখছে যে দল যেন ভালো করে, এই প্রত্যাশা আমাদের থাকবে। আমরা জানি যে আমাদের বিপুল সংখ্যক দর্শক আমাদের অন্তঃপ্রাণ, তারা ক্রিকেটের জন্য তারা অনেকেই সাংঘাতিকভাবে হতাশ হয়েছেন এবং আমাদের ক্রিকেটাররা হতাশাজনক পারফরমেন্সই করেছেন। আমি বলবো না যে খুব ভালো পারফরমেন্স করেছেন, তারা বিচ্ছিন্নভাবে 2-1 হয়তো ভালো করেছেন। তো আমার বিশ্বাস যে কয়েকটা দিন আমরা ট্রেনিং করার সুযোগ পাবো এবং 2টো ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো বিশ্বকাপ শুরু হওয়ার আগে, সেখান থেকে বেটার উইকেটে খেলার সুযোগ পাবো। আমার মনে হয় আমাদের আইসিসি ওয়ার্ম আপ ম্যাচ যখন আসবে, এবং আমার বিশ্বাস যে তারা তাদের আস্থার জায়গাটা রিগেইন করতে পারবে। অ্যাজ লং কেউ হয়তো আউট হয়ে যেতে পারে, কারোর ফর্ম হয়তো যথেষ্ট ভালো নাও হতে পারে, কিন্তু আস্থার জায়গাটা আমার মনে হয় তারা রিগেইন করতে পারবে এই অনুশীলন এবং এই পরবর্তী 2টো ম্যাচ। যদিও প্রতিপক্ষ একটা ভারত অনেক শক্তিশালী দল, তারপর আমার মনে হয় যে 2টা ভেন্যুতে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা খেলবো যুক্তরাষ্ট্রে, সেই 2টো ভেন্যুতে আমরা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো এবং ওই 2টা ভেন্যু ডেফিনেটলি এই ভেন্যু উইকেটের থেকে আরও অনেক বেটার উইকেট হবে। কারণ একই মাঠে আমি জানি না কবে আমরা একই পিচের মধ্যে 3টা ম্যাচ খেলেছি উইদিন জাস্ট 21 to 25, 5 দিনের মধ্যে। এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হলেও হতে পারে ব্যাটসম্যানদের জন্য, বিকজ উইকেট কন্টিনিউয়াসলি স্লোয়ারই হয়। মানে একই উইকেটে যদি আপনি 5 দিনে 3টা ম্যাচ খেলেন, এটা অনেক দলই রাখে পৃথিবীতে, সেটা সেই সেশন থাকলে মন্দ না। ইতিপূর্বে আমি দেখেছি এর আগে মনোবিদরা কাজ করেছেন আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে, তো এটা থাকলে মন্দ না, আমি কখনোই বলবো না যে এটা খারাপ।
আর আপনি যে কথাটা বললেন যে নতুন বলে যারা খেলে তারা কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা ফেস করে, কারণ একটা মিডল অর্ডারের থেকে মিডল অর্ডারের ব্যাটসম্যান যখন যায় তখন আপনি জানেন ফিল্ডিংটা ওয়াইড হয়ে যাচ্ছে, আর যখন নতুন বলে তখন বলের শাইন, বলের মুভমেন্ট আপনি দেখেছেন, আমাদের শরীফুলও মুভমেন্ট পেয়েছে। তো নতুন বলে কিন্তু দুই দলের বোলাররাই মুভমেন্ট পায়, তার উপর সিঙ্গলস নেওয়ার জায়গাটা খুব ক্ষীণ হয়ে যায়, 9 জন খেলোয়াড় ভেতরে থাকে, অন টপ খেলতে না পারলে একটু লো বাউন্স উইকেটে এটা একটা প্রবলেম হয়ে যায়, সেই একটা চাপের মধ্যে ডেফিনেটলি আমাদের ব্যাটসম্যানদের পড়তে হয়েছে। যেখানেই খেলুক নতুন বল ইজ বিট চ্যালেঞ্জিং, যে কারণে আপনি কোনো দেশই ইউজুয়ালি এই স্পেশালাইজ জায়গাটা এখন কিন্তু মেকশিফট কাউকে দিয়ে শুরু করে না। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য এই সহায়ক ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হচ্ছে, কারণ বাংলাদেশের বর্তমান স্কোয়াডের এবং বর্তমান দলের যে বেহাল অবস্থা তাতেই বোঝা যাচ্ছে অতি শীঘ্রই তারা যুক্ত হতে যাচ্ছেন এবং সেখানে ওপেনিংয়ে লিটন কুমার দাসের পরিবর্তে বিজয়ের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই সাথে মেহেদী হাসান মিরাজও তানভীর ইসলামের জায়গায় যুক্ত হতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।